সংস্কার প্রস্তাব বাস্তবায়নে প্রধান চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলোর ঐক্য, বলছেন বিশেষজ্ঞরা। সব পক্ষকে এক থাকার পরামর্শ। সব সুপারিশগুলোতে ঐকমত হতে হবে, ঐকমত হলেই কিনা সেটা তখন বাস্তবায়নের রাস্তায় যাবে। রাজনৈতিক অ্যাফিলিয়েশন যারা আসছে তাদেরকে নেওয়া হচ্ছে, ফলে আমি মনে করি না যে যেভাবে প্রস্তাব করা হচ্ছে তাতে করে খুব একটা উন্নতি হবে। কাচের কক্ষে আসামি জিজ্ঞাসাবাদ করা সহ 110 সুপারিশ পুলিশ কমিশনের। দুদককে বিধিবদ্ধ প্রতিষ্ঠানের পরিবর্তে সাংবিধানিক স্বীকৃতির প্রস্তাব। জুলাই ঘোষণাপত্র চূড়ান্তে সরকারের সর্বদলীয় বৈঠক আজ। অংশ নেবে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল। তিন ধাপে রোববার থেকে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর। মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠায় বড় অর্জন, বলছেন বিশ্ব নেতারা। স্বাগত। এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি মশিউর। নদীর বুকে এখন বিস্তীর্ণ ফসলের মাঠ। মৌসুমী শস্যে ভরে গেছে নদীর পেট, তাই নদীর জৌলস এখন কেবলই অতীত। তো টোটাল তিস্তার ওয়াটার সিস্টেমটাই তো নষ্ট হয়ে গেছে। আপনি স্যাটেলাইট ইমেজে দেখলে তিস্তা নদী আর খুঁজেই পাওয়া যায় না। প্রতি বছর যত বেশি জায়গায় চাষাবাদের কথা শোনা যাবে, আমাদের ভাবতে হবে যে ততখানি জমি তাহলে ভেঙে ভেঙে গেছে। উত্তরের নদী নিয়ে কিছুক্ষণ পরে থাকছে প্রতিবেদন, তবে শুরুতেই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন প্রসঙ্গ। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে প্রধান চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলোর ঐক্য বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলেন, সংস্কারের পুরোটাই নির্ভর অন্তর্বর্তী সরকারের দক্ষতার উপর। এই প্রস্তাব বাস্তবায়নে যতটা না চাপ বোধ করবে রাজনৈতিক দলগুলো, তবে তা সহজ হবে জনমানুষকে সম্পৃক্ত করতে পারলে। দেশের স্বার্থে গণ অভ্যুত্থানের মতো করে প্রতিটি পক্ষকে এক থাকার পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত আজহার লিমনের প্রতিবেদনে। গণমানুষের সম্মিলিত প্রতিরোধে স্বৈরাচার পালিয়ে যাবার এই ছবি তৈরি করেছে সব খাতে ব্যাপক সংস্কারের আকাঙ্ক্ষা। সংস্কার কমিশনগুলো এই মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবেন, কোন খাতে কতটা সংস্কারের প্রস্তাব করবেন, এ নিয়ে গেল 5 মাস ধরেই ছিল আলোচনা। অবশেষে সরকারের হাতে 4টি কমিশনেরই সুপারিশ প্রস্তাব। সংসদে একদলীয় শাসন যাতে আর প্রতিষ্ঠা না হয়, একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারে যাতে একজন প্রধানমন্ত্রী স্বৈরাচারী না হয়ে ওঠেন, সব বয়সের, সব মত আর পথের মানুষ যাতে সংসদে স্থান পান, রাষ্ট্রপতি পদ যাতে আলংকারিক না হয়ে আক্ষরিক হয়, মানুষের অধিকার যাতে আরও সুস্পষ্ট সুনির্দিষ্ট হয়, এসব নিয়ে সংস্কারের যে প্রস্তাবগুলো এসেছে তা নিয়ে এখন আলোচনা সব মহলে। এই অনুযায়ী বাস্তবায়নের পথে সংস্কার কমিশনের এই সদস্যের কাছে প্রশ্ন ছিল, সরকারের কাছে জমা পড়ার পর এসব প্রস্তাব আসলে কোন পথে এগোবে? সরকার যেটা করবে, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে বসবে এবং এক জায়গায় হওয়ার জন্য সব সুপারিশগুলোতে ঐকমত হতে হবে। ঐকমত হলেই কিনা সেটা তখন বাস্তবায়নের রাস্তায় যাবে। অবশ্য সংস্কার প্রস্তাব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞদের মধ্যে। তারা বলছেন, এই প্রস্তাবের যেমন অনেক বিষয় অনেক প্রাসঙ্গিক, তেমন অনেক বিষয় কেতাবি। ইংল্যান্ডে বা অন্যান্য জায়গায় উচ্চকক্ষে এলিটদের নেওয়া হয়, যারা শিক্ষিত, জ্ঞানী, বিজ্ঞানী, যাদের বিভিন্ন ইয়েতে ডিসিপ্লিনে যাদের যথেষ্ট ভূমিকা আছে, তাদেরকে নেওয়া হয়, তাদের জ্ঞান, বুদ্ধি, গরিমাকে প্রাধান্য দিয়ে। কিন্তু এখানে তো তাদেরই নেওয়া হচ্ছে যারা রাজনৈতিক অ্যাফিলিয়েশনে যারা আসছে তাদেরকে নেওয়া হচ্ছে, ফলে আমি মনে করি না যে যেভাবে প্রস্তাব করা হচ্ছে তাতে করে খুব একটা উন্নতি হবে। ধরেন আপনি প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য, এছাড়া আরও অনেকগুলো আছে। দুদকের ক্ষেত্রে আছে ধরেন আমলাতন্ত্র নির্ভরশীলতা কমানো, আবার
নির্বাচন সংক্রান্ত আছে, নির্বাচনকে আরও বেশি গণতান্ত্রিক করা যায় কিভাবে, পুলিশের ক্ষেত্রে আছে পুলিশকে আরও বেশি গণমুখী করা যায় কিভাবে। তো এইগুলোর চিন্তা চেতনা কিন্তু রিলেভেন্ট এবং এগুলো কিন্তু আমরা অনেক দিন ধরে চেয়ে আসছি। বিশ্লেষকরা এটাই বলছেন, সংস্কারের এসব প্রস্তাব আসলে নতুন কিছু নয়। সংস্কার নিয়ে সরকারি ও বেসরকারিভাবে বহুবারই আলোচনা ও উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু ক্ষমতার পালাবদলে রাজনৈতিক সরকারগুলো তার বাস্তবায়ন করেনি এবং গণঅভ্যুত্থানের 5 মাসের মাথায় সরকারের সঙ্গে প্রধান রাজনৈতিক শক্তিগুলোর যে দূরত্ব দেখা যাচ্ছে, সে অবস্থায় সরকারের পক্ষ থেকে যে ঐক্যমত্য কমিশনের কথা বলা হচ্ছে, তাতে কতটা রাজনৈতিক পক্ষগুলো একমত হবেন তা নিয়েও সন্দেহ ও শঙ্কার কথাই বলছেন বিশেষজ্ঞরা। এমন অবস্থায় আসলে সংস্কার স্বপ্নের ভবিষ্যৎ কি? আপনার যে সংস্কারের প্রস্তাব আপনি দিয়েছেন, এই সংস্কার ঢাকা শহরে যদি সীমাবদ্ধ থাকে অথবা শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, তাহলে সেটা তার রাজনৈতিক দলের উপরে চাপ পড়বে না। এগুলো যদি পাবলিকের কাছ থেকে ডিমান্ড আসে এবং পাবলিক যদি সেই ডিমান্ডটাকে ওন করে, তখন রাজনৈতিক দল বাধ্য হবে পাবলিকের ডিমান্ড ফুলফিল করার জন্য। বাস্তবায়ন না করলে তো আমরা যে কারণে আমাদের এই প্রবলেমগুলো আসলো, সেই প্রবলেমগুলো তো থেকেই যাচ্ছে আমাদের দেশে। এই 24-এ যে ঘটনা ঘটেছে, এটা তো পুনরাবৃত্তি আমরা কেউ দেখতে চাই না। এটা মানুষের আকাঙ্ক্ষা, আমরা তো মানুষের কাছ থেকে তুলে নিয়ে এসেছি। মানুষের আকাঙ্ক্ষা যে একটা সংস্কার হোক, একটা পরিবর্তন হোক, রাজনৈতিক দল, সমাজ এবং সব কিছু মিলায়। রাজনীতি বিশ্লেষকদের কথা এটা স্পষ্ট, বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যতের স্বার্থে সব পক্ষগুলোর একসঙ্গে কাজ করার কোনো বিকল্প নেই। কিন্তু স্বাধীনতার 54 বছরে যেভাবে নানা ইস্যুতে রাজনৈতিক ঐক্যমত্যের সংকট দেখা গেছে, তাতে সংস্কার কমিশনের এই সদস্যের প্রত্যাশা কতটা পূরণ হবে তার জন্য অপেক্ষা করতে হবে। ঐক্যমত্য কমিশন ঐক্য প্রতিষ্ঠায় কতটা ভূমিকা রাখতে পারে তার জন্য। আজহার লিমন, এখন, ঢাকা। দর্শক, আটক ব্যক্তি বা রিমান্ডে নেওয়া আসামি তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় স্বচ্ছ কাকের কক্ষে রাখা, তল্লাশির সময় পুলিশ কর্মকর্তা পরিচয় দিতে অস্বীকৃতি জানালে জরুরি কল সার্ভিস রাখা, আর পাশাপাশি রাতে তল্লাশির সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বা প্রতিনিধি রাখার সুপারিশ সহ 22টি আইনের পরিমার্জন ও সংশোধন সহ 15 ক্ষেত্রে 110 সুপারিশ দিয়েছে পুলিশ সংস্কার কমিশন। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আসামিকে না রাখার বিষয়ে উৎসাহিত করা হয়েছে। আরও জানাচ্ছেন নাজমুস সাকিব। কোনোটি এলোপাথারি, কোনোটি নিখুঁত নিশানার, যেন মৃত্যু নিশ্চিত করাই প্রধান মিশন। অর্ধশত বছর পার করা এই লাল সবুজ ভূমির এমন নির্মমতার সাক্ষী গত জুলাই আগস্ট। অভিযোগের তীর স্বাধীনতার যুদ্ধে দেশের হয়ে প্রাণ হারানো প্রায় 1250 শহীদের এই বাহিনীটির প্রতি। কিন্তু যাদের লক্ষ্য শৃঙ্খলা রক্ষা করে জানমালের নিরাপত্তা, তারা কেন এমন আগ্রাসী ভূমিকায়? এমন প্রশ্নের প্রেক্ষিতে 24-এর অভ্যুত্থানের পর শুধু সাধারণ মানুষই নয়, শৃঙ্খলার দায়িত্বে থাকা দলটির মধ্যেই দাবি ওঠে পুলিশ সংস্কারের। এর জন্য গত বছরের 3 অক্টোবর সাবেক সচিব সফররাজ হোসেনের নেতৃত্বে গঠন করা হয় পুলিশ সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টার কাছে দেয়া নানা গুরুত্বপূর্ণ সংস্কার উঠে আসে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশে। বাহিনী সংস্কারের জন্য 22টি আইনের সংশোধন ও পরিমার্জন চেয়েছে সংস্কার কমিশন। সুপারিশমালা বিশ্লেষণ করে দেখা যায় 15 ক্ষেত্রে মোট 110টি সুপারিশ করা হয়েছে। এতে বলা হয়, জুলাই অভ্যুত্থানে দোষী পুলিশ সদস্যদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাহিনী পুলিশকে প্রাণঘাতী অস্ত্র না দেয়া, এছাড়া এ সংস্থার সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে পুলিশ কমিশন গঠনের কথা বলা হয়। এতে কেউ বিশৃঙ্খলা করলে ছত্রভঙ্গ করার ধাপগুলোতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী কর্তৃক বল প্রয়োগে নির্ধারিত নীতিমালা অনুসরণ করার প্রস্তাব করা হয়। আটক ব্যক্তি বা রিমান্ডে নেওয়া আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় স্বচ্ছ কাচের কক্ষ রাখা, তল্লাশির সময় কোনো পুলিশ কর্মকর্তা পরিচয় দিতে অস্বীকার করলে একটি জরুরি কল সার্ভিস চালু রাখা, রাতে তল্লাশির সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা স্থানীয় সরকারের প্রতিনিধি অথবা স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতি থাকতে হবে। অজ্ঞাতনামা আসামি দেয়াকে অপচর্চা হিসেবে উল্লেখ করা হয়েছে সুপারিশে। পুলিশের দুর্নীতি প্রতিরোধে বিশেষ টাস্ক ফোর্স গঠনের কথাও বলা হয়। এতে জিডি গ্রহণ প্রত্যাখ্যান করলে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে। নারী আসামিকে যথেষ্ট শালীনতার সঙ্গে নারী পুলিশের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করারও সুপারিশ দেওয়া হয় পুলিশ সংস্কার কমিশনের। পুলিশ সংস্কারের জন্য সুপারিশ তৈরি করতে সাধারণ মানুষের মত নিয়েছিল কমিশনটি। সেই সমীক্ষায় অংশ নিয়ে 88.7% মানুষ এ বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার উপর জোর দিয়েছেন। নাজমুস সাকিব, এখন, ঢাকা।
দুদককে বিধিবদ্ধ প্রতিষ্ঠানের পরিবর্তে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়া সহ ৪৭টি সুপারিশ জমা দিয়েছে সংস্কার কমিশন। অবৈধ আয়কে বৈধতা দানের রাষ্ট্রীয় চর্চায় স্থায়ীভাবে বন্ধ করা, ডিজিটাল ফরেনসিক ল্যাবের লোকবল ও সক্ষমতা বৃদ্ধি সহ সরাসরি চেয়ারম্যানের তত্ত্বাবধানে পরিচালনা করা, পাঠ্য বইয়ে সততার চর্চা ও দুর্নীতি বিরোধী চেতনা বিকাশের উপাদান অন্তর্ভুক্তির সুপারিশও করা হয়েছে। বাকিটা জানাচ্ছেন ফরহাদ বিন নূর। দেশের সব খাতেই দুর্নীতি আর অনিয়মের ছড়াছড়ি। শ্বেতপত্র কমিটির প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগ সরকারের আমলে প্রতি বছর গড়ে $16 বিলিয়ন পাচার হয়েছে। আর্থিক দুর্নীতি তদন্তে অনুসন্ধান করে থাকে দুর্নীতি দমন কমিশন, কিন্তু গঠনের পর থেকেই স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারেনি দুদক। এমন প্রেক্ষাপটে দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। 3 মাস পর বুধবার সরকারের কাছে প্রতিবেদন জমা দেয় সংস্কার কমিশন, যেখানে 47টি সুপারিশ করা হয়েছে। মাননীয় সদস্য, স্বৈরাচার সরকারের সময় বাজেটে বারবার কালো টাকা সাদা করার সুযোগ রাখা হতো, যা দুর্নীতিকে উৎসাহ দিয়েছে বছরের পর বছর। দুদক সংস্কার কমিশন সেই কালো টাকা সাদা করার রাষ্ট্রীয় চর্চা চিরস্থায়ীভাবে বন্ধ করা, রাজনৈতিক ও নির্বাচনী শুদ্ধাচার চর্চা নিশ্চিত করা, দেশে ও বিদেশে আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিতে বাংলাদেশকে কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ডস এর বাস্তবায়ন করা, ন্যূনতম একজন নারী সহ দুদক কমিশনারের সংখ্যা 3 থেকে 5-এ উন্নীত করা, দুদক কমিশনারের মেয়াদ 5 বছরের পরিবর্তে 4 বছরের নির্ধারণ করার সুপারিশ করা হয়েছে। এছাড়া দীর্ঘসূত্রতা এড়ানো এবং অভিযোগ ব্যবস্থাপনাকে গতিশীল করার উদ্যোগ নেয়া, দুদকের মহাপরিচালকের সংখ্যা 8 থেকে 12-তে উন্নীত করা, ডিজিটাল ফরেনসিক ল্যাবের লোকবল ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সরাসরি চেয়ারম্যানের তত্ত্বাবধানে পরিচালনা করা, দুদকের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের চিহ্নিত করে চাকরি থেকে বহিষ্কার করে ফৌজদারি বিচারের সোপর্দ করা এবং পাঠ্যক্রমে নৈতিকতা, সততার চর্চা ও দুর্নীতি বিরোধী চেতনা বিকাশে যুগোপযোগী শিক্ষার্থী বান্ধব উপাদানের অন্তর্ভুক্তি করার মতো গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে। আমাদের জাতীয় প্রেক্ষিতের বিবেচনায় অবশ্যই মূলত প্রতিবেদনটি রচিত হয়েছে, তবে আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেছি, যেগুলো আমাদের দেশে চর্চা করা সম্ভব এবং প্রয়োজনীয়। একটি কার্যকর দুদক গড়ে তুলতে রাজনীতি ও আমলাতন্ত্রের ইতিবাচক পরিবর্তন আনার তাগিদ দুদক সংস্কার কমিশনের। আনুষ্ঠানিক ও আর্থিক ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দলসহ অন্যান্য অংশীজনের সঙ্গে সর্বদলীয় বৈঠক ডেকেছে অন্তর্বর্তী সরকার। বিকাল 4টায় শুরু হবে এই বৈঠকেতে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং 4 উপদেষ্টার। সর্বদলীয় এই বৈঠকের সময় ও স্থানের কথা জানিয়ে গতকাল রাতে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। জানানো হয়, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই বৈঠকের আহ্বান করেছেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই বৈঠক হবে। বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলকে বৈঠকের আমন্ত্রণ নিশ্চিত করা হয়েছে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ও জাতীয় নাগরিক কমিটির দেয়া সময়সীমা শেষ হয়েছে গতকাল। এটা যে শুধু এক দেশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তাও নয়, বাংলাদেশের সারাক্ষণ এটা নানা রূপরেখা তারা দিয়ে যাচ্ছে। দীর্ঘ 15 মাসের নৃশংস সহিংসতার পর অবশেষে যুদ্ধবিরতি হলো সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। 3টি ধাপে চুক্তিটি কার্যকর হবে 19 জানুয়ারি থেকে। 6 সপ্তাহের যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে মধ্যস্থকারী দেশ কাতার। ইসরায়েল বলছে, জিম্মিদের মুক্তির জন্য এটি একটি সঠিক পদক্ষেপ। যদিও হামাসের দাবি, ইসরায়েল তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। বিশ্ব নেতারা এটিকে বড় অর্জন হিসেবে দেখছেন। যুদ্ধবিরতির খবরে উল্লাসে ফেটে পড়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের বাসিন্দারা। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। 2023 সালের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনিদের উপর চলছে ইসরায়েলি সামরিক বাহিনীর আগ্রাসন। দীর্ঘ 15 মাসের যুদ্ধে মাত্র একবার 7 দিনের যুদ্ধবিরতি হয়েছিল। এরপর যুক্তরাষ্ট্রের উদ্যোগে কাতার ও মিশরের মধ্যস্থতায় কয়েক দফায় মাসের পর মাস বৈঠক করেও কোনো ফল আসছিল না। সম্প্রতি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারির মধ্যে যুদ্ধের অবসান চেয়ে হুমকি দিয়েছিলেন। গেল 15 মাসের যুদ্ধে প্রাণ হারিয়েছেন 46,500-এর বেশি ফিলিস্তিনি। আহত ও বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ। পুরো উপত্যকা রূপ নিয়েছে ধ্বংসস্তূপে। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে যুদ্ধবিরতির চুক্তির মাধ্যমে। কাতারের রাজধানী দোহায় যুদ্ধবিরতির চুক্তিতে ঐকমত্যে পৌঁছায় দুই পক্ষ।
চুক্তির আওতায় গাজায় সংঘাত বন্ধ ও বন্দি বিনিময়ের মাধ্যমে মুক্তির পথ খুলছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাতারের প্রধানমন্ত্রী। Well, the agreement on November was to build the momentum in order to lead for a longer term agreement, which we have today. But unfortunately, the agreement in November was চুক্তিটি কার্যকর হবে 19 জানুয়ারি থেকে। প্রতিদিন 600 ট্রাক বোঝাই মানবিক সাহায্য গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। চুক্তিটি 3 ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে 6 সপ্তাহে 33 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে হামাস। এই ধাপ সফল হলে শুরু হবে দ্বিতীয় ধাপ। ইসরায়েলের কারাগারে বন্দীদের মুক্তি ও গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত দেওয়া হয়েছে। তৃতীয় ধাপের শর্তে আছে 3 থেকে 5 বছরের মধ্যে গাজার পুনর্গঠন পরিকল্পনা। এমন খবরে উল্লাসে ফেটে পড়েন জিম্মিদের স্বজন ও ফিলিস্তিনের বাসিন্দারা। নিজ বাড়িতে ফেরার আনন্দে ভাসছেন তারা। والقصف والموت اللي صار فينا انه خلص بطل صار وقف يتم على خير ان شاء الله يعني هي الواحد يعني في ناس كثير فقدناها. It's a bitter relief but it's going to be a huge relief whenever first of all whenever I see offer. Finally it's happened. Let's hope. We say you count the money in the stairs and now it's only talking. We want to see it happen. গাজার যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা। এটিকে বড় বিজয় হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অস্ট্রেলিয়া, জাপান, মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বহু দেশ এই চুক্তিকে স্বাগত জানায়। এদিকে জাতিসংঘ বলছে গাজার দুর্ভোগ লাঘবে অগ্রাধিকার দিতে হবে। চুক্তির সফলতায় বাইডেন ও ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একে সঠিক ও কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছে ইসরায়েল। হামাসের দাবি ইসরায়েল তার লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। لقد شكلت معركة طوفان الأقصى منعطفا مهما في تاريخ قضيتنا ومراحل مقاومة شعبنا العظيم وستستمر آثار هذه المعركة। তবে চুক্তিটির সমালোচনা করেছেন নেতানিয়াহু সরকারের অতি ডানপন্থী সদস্যরা। তারা সেটিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছেন। যুদ্ধবিরতি চুক্তির প্রতিবাদে জেরুজালেমে বিক্ষোভে নামে 3 শতাধিক ইসরায়েলি। তানভীর জানি, এখন বিশ্ব। প্রবাহ শুকিয়ে খরস্রোতার নদী তিস্তা এখন শুধুই ধুধু বালুচর। অভিন্ন এই নদীর ভারতের অংশে বাঁধ নির্মাণ ও পাশাপাশি একতরফা পানি প্রত্যাহারের ফলে উত্তরের জীবনরেখা এখন প্রায় তিস্তার মরণদশা। এছাড়া এর প্রভাবে উত্তরের বড় নদ নদীগুলো পানি শূন্য হওয়ায় নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানি, আর চর জেগে নদী রূপ নিচ্ছে ফসলি মাঠে। এমন অবস্থায় দখল, দূষণ রোধ আর ভারতের সঙ্গে পানির যে ন্যায্য হিস্সা আদায় সেটা করা না গেলে আসতে পারে প্রাকৃতিক ভয়াবহ বিপর্যয়। মোকাররম হোসেনের প্রতিবেদনে ছবি তুলেছেন আশিকুর রহমান। উত্তরের তিস্তার সঙ্গে ব্রহ্মপুত্রের মেলবন্ধন কুড়িগ্রামের চিলমারিতে। তবে কালের বিবর্তনে তাদের প্রেমে ভাটা পড়েছে। গাইবান্ধার ঘাঘট, কুড়িগ্রামের দুধকুমর, লালমনিরহাটের ধরলা, সবাই যেন হারিয়েছে তাদের স্রোতের সঙ্গীত। মাহিগঞ্জে ইছামতির অভিমানী মুখ আর করতোয়ার সঙ্গ ছেড়ে যাওয়া যেন উত্তরের নদীগুলোর এক করুণ গল্প। একসময়ের খরস্রোতা তিস্তা এখন ফসলের মাঠ, মৌসুমী শস্যে ভরে গেছে নদীর বুক। তাই নদীর জৌলুস এখন কেবলই অতীত। এদিকে পঞ্চগড়ের মহানন্দা নদী ধুকে ধুকে বেঁচে আছে। সৈয়দপুরের সর্বমঙ্গলা নদীর অবস্থা আরও করুণ। নদী গবেষকরা সর্বমঙ্গলার নাম দিয়েছেন পৃথিবীর সরুতম নদী। সর্বমঙ্গলার কপালে আজ যেন যত অমঙ্গল। অভিন্ন নদীতে বাদ দিয়ে ভারতের পানি আটকে রাখার পাশাপাশি দেশীয় দখল, দূষণ আর রাষ্ট্রীয় অবহেলায় সব নদী আজ মৃতপ্রায়। কোথাও দখল, দূষণ, আবার কোথাও নদীকে খাল বানিয়ে দেয়া হয়েছে লিজ। উজান থেকে পলিয়ে এসে ভরাট হয়ে গিয়েছে, যার জন্য নদীর পানি ধারণ ক্ষমতা কমে গেছে। এই কারণেই নদীর বেড উঁচু হয়েই আমাদের বন্যাগুলো অল্প বৃষ্টিতেই দেখা যাচ্ছে দুইকুল প্লাবিত হয়ে বন্যা দেখা দেয়। ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমর এগুলো খনন করা এখন আমাদের ইস্যু হয়ে গেছে। করতোয়া এগুলো খনন করলে আমরা এই বন্যার প্রকোপ থেকে অনেকটা মুক্ত পাবো।
পানি সম্পদ মন্ত্রণালয়ের পরিসংখ্যানে রংপুর বিভাগে 277টি নদীর নাম রয়েছে। সরেজমিনে দেখা যায় দিনাজপুর ও পঞ্চগড়ের প্রায় 40টি নদী এখন পানিশূন্য। নীলফামারীর বড় নদীগুলো এখন মৃত। একইভাবে লালমনিরহাট, গাইবান্ধা, ঠাকুরগাঁও ও রংপুরের নদ নদীর অবস্থাও সংকটাপন্ন। তাহলে নদী ও প্রকৃতির সঙ্গে মানব সভ্যতার যে নিবিড় সম্পর্ক, তার ভবিষ্যৎ কি? তিস্তা তো একটা নদী না, তিস্তা তো একটা সিস্টেম। তিস্তার সাথে অনেকগুলো শাখা নদী, উপনদী বা বিল জড়িত ছিল। তো টোটাল তিস্তার ওয়াটার সিস্টেমটাই তো নষ্ট হয়ে গেছে। আপনি স্যাটেলাইট ইমেজে দেখলে তিস্তা নদী আর খুঁজেই পাওয়া যায় না যে ওটা নদী কোথায় ছিল। হয়তো বর্ষার সময় একটু পানি আসে। তো এটা তো এই অঞ্চলে ভোগাবে এবং এটা মানে কমবে না, বরঞ্চ প্রত্যেক বছর কিউমুলেটিভ হারে এই টেম্পারেচারটা বাড়তে থাকবে। মৃতপ্রায় নদীতে প্রতিনিয়ত জাগছে চর। নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার 115 কিলোমিটার দীর্ঘ তিস্তার বুকে বছরে অন্তত 100 চরে হচ্ছে মৌসুমী চাষাবাদ। কৃষি বিভাগের হিসেবে 115 কিলোমিটার তিস্তার বুকে এখন চর জমির সংখ্যা প্রায় 90,000 হেক্টর। তিস্তা নদী শুষ্ক মৌসুমে ছিল 1 কিলোমিটার, বর্ষায় ছিল 2 কিলোমিটার। এখন যে কোথাও 10 কিলোমিটার, কোথাও 12 কিলোমিটার প্রস্থে হয়েছে, এটা তো দুই পার ভেঙে ভেঙে হয়েছে। ফলে প্রতি বছর যত বেশি জায়গায় চাষাবাদের কথা শোনা যাবে, আমাদের ভাবতে হবে যে ততখানি জমি তাহলে ভেঙে ভেঙে গেছে। আমাদের এই রূপালী চর, সবুজ শস্য, এই কথা ভেবে আমাদের স্বস্তির ঢেকুর তোলার বদলে আমাদের ভাবতে হবে যে কতখানি ভাঙছে, কতখানি উৎপাদনের ভেতর দিয়ে নদীর ক্ষতি হচ্ছে। রংপুর বিভাগের জীবনরেখা তিস্তা তো বটেই, উত্তরের শতাধিকেরও বেশি ছোট বড় নদ নদী এখন পানিশূন্য। নদী নয়, যেন পড়ে আছে স্রোতস্বিনীর কঙ্কাল। যে জলে জীবন চলে, সে জলহীন নদী যেন উত্তরের পানিকেন্দ্রিক অর্থনীতিকে দিয়েছে অখণ্ড অবসর। রাষ্ট্রীয় আর নাগরিকদের যৌথ প্রচেষ্টায় এসব নদ নদী রক্ষা করা না গেলে জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগের সবচেয়ে বড় খেসারত যে এই অঞ্চলের মানুষকেই দিতে হবে, একথা নিশ্চিত করেই বলা যায়। মোকাররম হোসাইন, এখন, রংপুর। খুলনায় শুরু হয়েছে দিনব্যাপী ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায় শীর্ষ কর্মশালা। সেখানে কথা বলছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। যিনি কম্পিউটার অপারেটর, বিভিন্ন স্তরে সচেতনতার অভাবে অনেক সময় ভুলভ্রান্তি হয়ে থাকে। 2, একনিষ্ঠতা তথা দায়সারাভাবে কাজ করা। ওই যে একটু আগে যে ঘটনা বলে গেলেন, এটা আমার সাথে ঘটেছে। আমার মায়ের নাম এক এক জায়গায় এক একভাবে এসছে, হয় বানান ভুল, না হয় আগে মোসাম্মত, না হয় পরে বেগম। যে তথ্য সংগ্রহকারী যা মনে করেছে, এটা তো মনে করার বিষয় না, ব্যক্তির আসলে নামটা কি এটা না জানতে হবে। সো দায়সারাভাবে কাজ করা তথা একনিষ্ঠতার অভাব। আর তৃতীয়ত, এটাকে যথাযথ গুরুত্ব দিয়ে না দেখা। আমার মনে হয় এই জায়গাটা সবচেয়ে বেশি আমরা সাফার করছি, যে এই ভোটার তালিকায় নাম লিপিবদ্ধ হওয়াটাকে আর কি হওয়াটা আর কি ভাবে আমাদের জীবন জীবিকাকে প্রভাবিত করে, এটা আমরা মনে হয় বুঝতে বা বলতে ব্যর্থ হচ্ছি। এটা শুধু ভোটার তালিকার ডাটা নয়, এটা আপনার জাতীয় পরিচয়পত্রের ডাটা। এই পরিচয়পত্র ব্যবহার করে আগামীকালকে আপনি পাসপোর্ট গ্রহণ করবেন, নাগরিক সেবা গ্রহণ করবেন, স্কুল কলেজে বাচ্চাদের ভর্তি করবেন। অর্থাৎ এখানে একটা ভুল থাকলে আপনি পদে 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 এটার জন্য সাফার করতে থাকবেন। আর আমাদের জন্য কি সমস্যা, এমনও ব্যক্তি আছেন অনেকবার তার সংশোধনীর জন্য আবেদন করেছেন, একটা সংশোধন হয়ে দেখে এটার সাথে ওইটা মিলে না, আবার সংশোধনী। তা আপনি তো ভোগান্তিতেই থাকবেন যদি আপনি প্রথমবার সতর্ক না হন। এই জন্য আমি মনে করি গুরুত্ব দিয়ে ব্যাপারটা বোঝা এবং বোঝানো অতীব জরুরি। এবারের ভোটার তালিকা হালনাগাদকরণ বা যাচাইকরণ অপরাপরবারের চেয়ে ভিন্ন। নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে নতুন প্রেক্ষাপটে। আমরা দায়িত্ব গ্রহণের পরে আমাদের প্রথম সভায় সিদ্ধান্ত নিয়েছি যে ভোটার তালিকা নিয়ে এত কথা, বিভিন্ন ধরনের সন্দেহের উদ্রেক হয়েছে, পত্রপত্রিকায় লেখা হয়, মানুষের মাঝে এক ধরনের ধারণা তৈরি হয়ে গেছে যে এটা একটি ভুয়া ভোটার তালিকা ইত্যাদি ইত্যাদি। আমরা কমিশনের প্রথম সভায় সিদ্ধান্ত নিয়েছি যে নৈমিত্তিক যে হালনাগাদ প্রক্রিয়া আছে, অর্থাৎ 1 জানুয়ারিতে আইনগতভাবে যে খসড়া প্রকাশ করার কথা সেটা হয়ে গেছে। 2 মার্চে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রতি বছর হালনাগাদ হয় সেটাও হয়ে যাবে।
ফেলানী সহ সারা দেশে সীমান্ত হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ আয়োজনে কুড়িগ্রামে আয়োজিত হচ্ছে মার্চ ফর ফেলানী। এই নিয়ে আরও জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, মার্চ ফর ফেলানী এই আয়োজনে কি কি কার্যক্রম গ্রহণ করা হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে? আমি এখন দাঁড়িয়ে আছি কুড়িগ্রাম কলেজ মোড়ের বিজয়স্তম্ভে এবং এখানে ইতিমধ্যেই জমায়েত হয়ে গেছে এবং সার্জিস আলম, যিনি নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক, তিনি আর কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবেন। উনি চলে আসলেই আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটি শুরু হয়ে যাবে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যারা কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ আছে তারা পৌঁছে গেছে এবং আজকে এখান থেকে যে লং মার্চটি শুরু হবে ফেলানীর বাড়ির উদ্দেশ্যে এবং সেখানে যাওয়ার পথে 3টি পথসভা এবং রামখানা বাজারে একটি জনসভা হবে। তারপরে ফেলানীর কবর জিয়ারত ও সকল শহীদদের জন্য দোয়া হয়ে আজকের আনুষ্ঠানিকতা শেষ হবে এবং আজকে এর সাথে 5টি দাবি উত্থাপন করা হচ্ছে। সেই দাবিগুলো হচ্ছে যে সীমান্ত হত্যা সহ যত হত্যা হয়েছে সেগুলো আন্তর্জাতিক আদালতের মাধ্যমে সম্পন্ন করতে হবে। সীমান্ত নিয়ে ভারত সরকারের সাথে চীনের মতো মরণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধ করতে হবে। শহীদ ফেলানীর নামে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনের নামকরণ করতে হবে। নতজানু পররাষ্ট্র নীতি বাতিল করে সাম্য, ন্যায্যতা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে নতুন পররাষ্ট্র নীতি গ্রহণ করতে হবে এবং প্রান্তিক জেলা কুড়িগ্রামের দারিদ্র্য নিরসনে, নদী সংস্কার ও চরের জীবন জীবিকা উন্নয়নের জন্য আশু পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই 5টি দাবি মূলত আজকে এই যে মার্চ ফর ফেলানী এই অনুষ্ঠান থেকে রাখা হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই যে কেন্দ্রীয় জাতীয় নাগরিক কমিটির যে মুখ্য সমন্বয়ক সার্জিস আলম তিনি উপস্থিত হয়েছেন এবং তার সাথে আছেন যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে পেয়ে কুড়িগ্রামের যে সর্বস্তরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা অংশগ্রহণকারী তারা সবাই কিভাবে তাকে ঘিরে ধরেছে এবং একই সাথে এই যে আজকের প্রোগ্রামটি, আজকের অনুষ্ঠানটি সফল করার জন্য তারা ঐক্যবদ্ধ পোষণ করছে এবং আমি সকাল থেকে আছি এখানে এবং বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত হয়েছিল, যেমন দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দালানি না রাজপথ, রাজপথ রাজপথ, এই ধরনের যে স্লোগানগুলো আমরা দেখেছি যে জুলাই বিপ্লবের সময় দেয়া হয়েছিল, সেই স্লোগানগুলো একদম মুখরিত হয়েছিল। একটু জানিয়ে রাখি যে 2011 সালের 7ই জানুয়ারি ফালানীকে বিএসএফ মেরে কাঁটাতারের বেড়ার মধ্যে ঝুলিয়ে রাখে এবং 5 ঘন্টা তার দেহ সেখানে ঝুলেছিল এবং 30 ঘন্টা পর সেই ফেলানীর দেহ ফেরত দেওয়া হয়েছিল বাংলাদেশিকে। তো অনেক এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা। আজকে সারাদিন প্রোগ্রাম আছে, এর পরবর্তীতে আপডেটগুলো নিশ্চিত জানিয়ে দেব। দর্শক, কুড়িগ্রামে পালন হচ্ছে মার্চ ফর ফেলানী, সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি, জানাচ্ছিলেন সবশেষ। নির্মাণের 1.5 যুগ পরও রাজনৈতিক জটিলতা ও লোকবল সংকটে এখনও চালু হয়নি ঝিনাইদহের ওরাল স্যালাইন ফ্যাক্টরি। সরকারি হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক সহ স্বাস্থ্যকেন্দ্রগুলোয় বিনামূল্যে খাবার স্যালাইন সরবরাহ বাড়াতে 2008 সালের শেষ হয় এই কারখানার নির্মাণ কাজ। এরপর দীর্ঘ সময় পার হলেও আলোর মুখ দেখতে পারেনি প্রতিষ্ঠানটি। বিশ্বজিৎ বাপ্পির প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। ঝিনাইদহ পৌর এলাকার মদনমোহন পাড়ায় 2005 সালে শুরু হয় ওরাল স্যালাইন ফ্যাক্টরির কাজ। প্রায় 1 কোটি টাকা ব্যয়ে দোতলা এই ভবনের কাজ শেষ হয় 2008 সালে। এরপর স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয় ফ্যাক্টরিটি। ভবনটিতে এসি ও নামিদামি বিদেশি মেশিন বসানো হলেও কারখানায় তৈরি হয়নি কোনো স্যালাইন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিয়োগ হয়নি লোকবল। বর্তমানে এসির আউটডোর ভরে গেছে ঝোপঝাড়ে, তৈরি হয়েছে ইঁদুরের বাসা। অযত্নে অবহেলায় জং ধরেছে যন্ত্রপাতিতে, ভেঙে পড়তে শুরু করেছে দরজা জানালা, ফলে ক্ষতি হয়েছে কোটি টাকার সম্পদ। ঝিনাইদহ শহরে ওরাল স্যালাইন ফ্যাক্টরিটা দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় ধরে কিন্তু অকেজো অবস্থায় পড়ে আছে। এটা নির্মাণ হয়েছিল প্রায় 1.5 যুগ আগে, কিন্তু এরপর থেকে এখনও পর্যন্ত কিন্তু এটা আলোর মুখ দেখেনি। বিএনপি এমপি আমলে চালু হয়েছিল, ওই পর থেকে এটা অফ রয়েছে। এটা চালুই হয়েছে কিন্তু এটা এখনো শুরু হয়নি, কোনো কার্যক্রম শুরু হয়নি। এটা শুরু হলে আমাদের জন্য সবার উপকার। এখানে যদি এটা হয় তাহলে আমাদের মতো কিছু বেকার পোলাপানের আর কি এখানে সুবিধা হবে চাকরি বাকরি করার,
একটা সহযোগিতা থাকবে। স্থানীয়রা বলছেন এই ফ্যাক্টরির তৈরি স্যালাইন বিনামূল্যে সরবরাহের কথা ছিল আশেপাশের জেলার সরকারি হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক সহ স্বাস্থ্যকেন্দ্রে। সরকারি এই প্রকল্পটি যেন মুখ থুবড়ে না পড়ে সেদিকে গুরুত্ব দেবার দাবি স্থানীয়দের। এটা লেগে বিএনপি সময় এই কারখানাটা হয়েছিল, তবে একে দীর্ঘদিনই পড়ে রয়েছে। তবে এইটাকে চালু হওয়ার খুবই প্রয়োজন। এলাকার লোকজন উপকার হবে, ঝিনাইদহ জেলার লোকজনের উপকার হবে। বিল্ডিংটা নষ্ট হয়ে যাচ্ছে, জানালা দরজা ফাটল ধরেছে, জানালা দরজা ভেঙে পড়ে যাচ্ছে। আমরা সরকারের কাছে আবেদন করছি এইটা তাড়াতাড়ি করে চালু করার জন্য। সরকার যে টাকা খরচ করছে এর পেছনে, কিন্তু সেটার তো কোনো আউটপুট আসে না এর পেছনে। ঝিনাইদহ এই অঞ্চলে প্রতি মাসে 70 থেকে 80 হাজার স্যালাইন লাগে। কখনো কখনো রোগীর প্রকট বেড়ে গেলে এখানে চাহিদা আরও বেশি বেড়ে যায়। সুতরাং শুধুমাত্র জনবল যদি এখানে দেওয়া যায় তাহলে এখানে এই স্যালাইন ফ্যাক্টরি চালু করা সম্ভব এবং এই এলাকার মানুষের উপকার করা সম্ভব। স্বাস্থ্য বিভাগ বলছে মন্ত্রণালয় দফায় দফায় চিঠি পাঠানো হলেও চালু করা সম্ভব হয়নি এই কারখানা, এমনকি নিয়োগ দেওয়া সম্ভব হয়নি জনবল। আমরা স্বাস্থ্য অধিদপ্তর এবং IPH দুইটাকেই আমরা বারবার লিখেছি এখানে জনবল এবং পদ সৃজনের জন্য, সেই সাথে যন্ত্রপাতি প্রদানের জন্য। এখন পর্যন্ত আমরা জনবল এবং যন্ত্রপাতির অভাবে এটা চালু করতে পারিনি। যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকার চলছে, আমরা মনে হয় যে রাজনৈতিক প্রভাবমুক্তভাবে এই কাজটি আমরা করার প্রচেষ্টা নিলে সফল হতে পারে। শহরের চাকলাপাড়ায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা চত্বরে 10% জমিতে নির্মাণ করা হয় সরকারি খাবার স্যালাইন কারখানা। এখন ঝিনাইদহ। দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা সাইফ আলী খান। বুধবার রাত 2টায় মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। সাইফকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন বান্দ্রা থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। ডাকাতির উদ্দেশ্য ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তারা। পুলিশ এক কর্মকর্তা বলেন, সাইফকে ইচ্ছাকৃতভাবে ছুরিকাঘাত করা হয়েছে নাকি ডাকাতের সঙ্গে ধস্তাধস্তির জেরে তিনি আহত হয়েছেন তা এখনো জানা যায়নি। বান্দ্রা থানার পাশাপাশি এই ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তিনি ট্রাম্প প্রশাসনের সফলতা কামনা করেছেন। তিনি বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি। এছাড়া অতিরিক্ত সম্পদ গণতন্ত্রকে হুমকির মুখে ফেলতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন বাইডেন। ভাষণে তিনি বলেন, গেল 4 বছরে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র আরও শক্তিশালী হয়েছে। আগামী 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগেই হোয়াইট হাউস ছাড়তে হবে বাইডেনকে। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের মধ্য দিয়েই শেষ হচ্ছে 46তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামল। দর্শক, বিরতির আগে জানাচ্ছিলাম ফেলানী সহ সারা দেশে সীমান্তের হত্যা প্রতিবাদ ও বিচারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটির যৌথ আয়োজনে কুড়িগ্রামে আয়োজিত হচ্ছে মার্চ ফর ফেলানী। এই মুহূর্তে সেখানে কথা বলছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মার্চ ফর ফেলানীর পক্ষ থেকে শুধু একটি কথাই বলতে চাই, আর যদি আমার কোনো ভাই কিংবা আমার কোনো বোন আমাদের ওই সীমান্তে ওই তারকাটায় তাদের লাশ ঝুলে থাকে, তবে আমাদের আজকের যে মার্চ ফর ফেলানী, সেই মার্চ ফর ফেলানী ওই তারকাটাকে উদ্দেশ্য করে মার্চ করবে। আর যদি আমাদের পরবর্তী ওই মার্চ তারকাটাকে উদ্দেশ্য করে হয়, তবে আমাদের এই লক্ষ্য তারকাটাকে ভেদ করে যতদূর দৃষ্টি যায় ততদূর যাবে। আমরা শুধু স্পষ্ট করে পৃথিবীর প্রত্যেকটি দেশকে একটি কথাই বলতে চাই, এই যে সীমান্ত হত্যা, তারকাটা দেওয়ার নামে যেই জোর করে যে বাধা দেওয়ার যে প্রয়াস, সেই প্রয়াস বাধা দেওয়ার জন্য, সেই প্রয়াস রুখে দেওয়ার জন্য নতুন করে যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের স্ফুলিঙ্গ পুরো পৃথিবীতেই ছড়িয়ে পড়বে। আমরা আজকে এই কুড়িগ্রামের মার্চ ফর ফেলানীর শুরুতে একটি কথা আপনাদেরকে বলতে চাই, আমরা আর বাংলাদেশের সীমান্তে কোনো লাশ দেখতে চাই না। আমাদের বাংলাদেশের যত নাগরিককে ওই সীমান্তে লাশ করা হয়েছে, তাদের বিচার
আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করতে হবে। আমাদের বোন ফেলানির স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য নতুন যে আমাদের বিশ্ববিদ্যালয় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল আমাদের বোন বীর শহীদ ফেলানির নামে করতে হবে। আমাদের সীমান্তে যে মরণঘাতী অস্ত্রগুলো ব্যবহার করা হয়, চুক্তির মাধ্যমে সকল প্রকার মরণঘাতী অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করতে হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আগামীর বাংলাদেশের এই যে ছাত্র জনতা, যেই ছাত্র জনতা অভ্যুত্থান করে নতুন বাংলাদেশ দিয়েছে, সেই ছাত্র জনতা আর কোনোদিন নতজানু পররাষ্ট্রনীতি মেনে নিবে না। আমরা স্পষ্ট করে আগামীর তরুণ প্রজন্মের ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে বাংলাদেশের যারাই ক্ষমতাতে আসুক না কেন, তাদেরকে শুধু একটি কথাই বলতে চাই, ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য আপনাদের মধ্যে কেউ যদি কোনো দেশের কিংবা কোনো গোষ্ঠীর দালাল হন, তবে আপনাদের পরিণতি ওই খুনি হাসিনার মতোই হবে। আজকে আমরা এই বাংলাদেশের উত্তরের যে প্রান্তিক জেলা কুড়িগ্রাম, এই কুড়িগ্রামের মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে অবহেলিত হয়ে এসেছে। আবার এই কুড়িগ্রামের মানুষকে শুধুমাত্র একটি তিস্তা প্রকল্পের কারণে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। কুড়িগ্রামে মার্চ ফর ফেলানিতে কথা বলছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সংস্কার প্রস্তাব বাস্তবায়নের প্রধান চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলোর ঐক্য, বলছেন বিশেষজ্ঞরা। সব পক্ষকে এক থাকার পরামর্শ। সব সুপারিশগুলোতে ঐকমত হতে হবে, ঐকমত হলেই কিনা সেটা তখন বাস্তবায়নের রাস্তায় যাবে। রাজনৈতিক অ্যাফিলিয়েশন যারা আসছে তাদেরকে নেওয়া হচ্ছে, ফলে আমি মনে করি না যে যেভাবে প্রস্তাব করা হচ্ছে তাতে করে খুব একটা উন্নতি হবে। কাচের কক্ষে আসামি জিজ্ঞাসাবাদ করা সহ 110 সুপারিশ পুলিশ কমিশনের, দুদককে বিধিবদ্ধ প্রতিষ্ঠানের পরিবর্তে সাংবিধানিক স্বীকৃতির প্রস্তাব। জুলাই ঘোষণাপত্র চূড়ান্তে সরকারের সর্বদলীয় বৈঠক আজ, অংশ নেবে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল। তিন ধাপে রোববার থেকে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় বড় অর্জন, বলছেন বিশ্ব নেতারা। দর্শক, শেষ করছি এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv।